সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা এবং কাল্পনিক চাহিদা সূচি তৈরি এবং চাহিদা রেখা কিভাবে সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করে ওইটা আমরা পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ কিভাবে চাহিদা সমীকরণ গঠে শিখব এবং কিভাবে চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করে তা আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আসুন দেখা যাক এই যে চাহিদা সমীকরণ গঠনটা কিভাবে করে আমরা দেখি। তাহলে এই যে কিউ ইকুয়াল টু সূত্র হচ্ছে এই যে কিউ ইকুয়াল টু চাহিদা সমীকরণ গঠনের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু এই যে ডি মাইনাস হচ্ছে ডি1 বাই হচ্ছে ডি1 মাইনাস ডি2 ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস পি1 এই যে পি মাইনাস পি1 আর হচ্ছে পি1 মাইনাস পি2। তাহলে চাহিদা সমীকরণ গঠনের সূত্র হচ্ছে ডি যে কিউ ইকুয়াল টু কিউ দ্বারা বোঝায় চাহিদার পরিমাণ ডি মাইনাস ডি1 বাই ডি1 মাইনাস ডি2 ইকুয়াল টু পি মাইনাস পি1 বাই পি1 মাইনাস পি2। তাহলে এই যে ডি দ্বারা কিটা বোঝায় এই যে ডি দ্বারা বোঝায় চাহিদার ডিমান্ড বা চাহিদা। তাহলে ডি1 দ্বারা কি বোঝায় ডি1 দ্বারা বোঝায় প্রাথমিক চাহিদা। তারপরে হচ্ছে এই যে ডি1 গেল তারপর ডি2 দ্বারা কি বোঝায় ডি2 দ্বারা বোঝায় পরবর্তী চাহিদা, প্রাথমিক চাহিদার পরবর্তী যে একটা চাহিদা, ডি2 দ্বারা এটা বোঝায় পরবর্তী চাহিদা, এই যে পরবর্তী চাহিদা। তাহলে এই যে পি দ্বারা কি বোঝায় পি দ্বারা প্রাইস বা দাম নির্দেশ করে, পি1 দ্বারা কি বোঝায় পি1 দ্বারা বোঝায় প্রাথমিক দাম, পি1 দ্বারা প্রাথমিক দাম বোঝায়। তাহলে পি2 দ্বারা কি বুঝাইবো যেহেতু ডি2 দ্বারা বুঝাইতো পরবর্তী চাহিদা, তার মানে পি2 দ্বারাও বুঝাইবো পরবর্তী দাম, পরবর্তী দাম। তাহলে এই যে দেখেন এই যে আমরা যদি একটা সূচি যদি বানাই দেই, এই যে সাপোজ আমরা একটা সূচি আমরা নিজেরাই মেক করলাম, এই যে পি আর হচ্ছে ডি। তাহলে যখন 10 ছিল তখন চাহিদার পরিমাণ তখন ডিমান্ডের চাহিদার পরিমাণ ছিল 100, যখন 5 ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 200। এই যে চাহিদার পরিমাণ 200 ছিল। তাহলে দেখেন এই যে ডি দ্বারা কি বোঝায়, এখন আসেন আমরা অঙ্ক করি। এই যে ডি দ্বারা কি বোঝায় ডি দ্বারা বোঝায় চাহিদা। তাহলে ডির কোনো মান নাই, ডি দ্বারা বোঝায় চাহিদা। তাহলে ডি1 দ্বারা কি বোঝায় ডি1 দ্বারা বোঝায় প্রাথমিক চাহিদা। তাহলে প্রাথমিক চাহিদা কি ছিল, এটা হচ্ছে ডি1। পরবর্তী চাহিদা পরবর্তী হচ্ছে ডি2। পি দ্বারা কি বোঝায় পি দ্বারা বোঝায় প্রাথমিক দাম অর্থাৎ এটা, পি2 দ্বারা কি বোঝায় পরবর্তী দাম অর্থাৎ 5। তাহলে দেখেন এই যে ডি আর ডি1 এর মান, ডি1 দ্বারা আমরা বলছি ডি1 দ্বারা বোঝায় প্রাথমিক চাহিদা। তাহলে প্রাথমিক চাহিদা কত ছিল, প্রাথমিক চাহিদা ছিল 100, এই যে প্রাথমিক চাহিদা 100 ছিল। তাহলে ডি1 দ্বারা কি বোঝায় ডি1 দ্বারা বোঝায় 100 বোঝায় প্রাথমিক চাহিদা 100। ডি2 দ্বারা কি বোঝায় ডি2 দ্বারা বোঝায় পরবর্তী চাহিদা। তাহলে পরবর্তী চাহিদা 100 থেকে কত হইছে 100 থেকে বাইরে হইছে 200 হইছে, এই যে 100 থেকে বাইরে 200 হইছে। ইকুয়াল এর জায়গাতে ইকুয়াল। পি দ্বারা কি বোঝায় পি দ্বারা দাম নির্দেশ করে, আর পি1 দ্বারা কি বোঝায় প্রাথমিক দাম। তাহলে প্রাথমিক দাম কত পাইছি আমরা, প্রাথমিক দাম পাইছি আমরা 10। তাহলে পি1 এর মান হচ্ছে 10 আর পি2 মানে হচ্ছে পরবর্তী দাম অর্থাৎ প্রাথমিক চাহিদার প্রাথমিক দামের পরবর্তী যে দাম ওইটাকে আমরা বলি পি2। তাহলে পি2 পরবর্তী দাম কত ছিল, পরবর্তী দাম ছিল 5। তাহলে এটা যদি আমরা প্লাস মাইনাস করে দিই, এই যে দেখেন ডি মাইনাস হচ্ছে 100 আর 100 থেকে যদি 200 যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে মাইনাস 100। যেহেতু চিহ্ন বড়টার আগে মাইনাস, আর মানে মাইনাস হবে, এই যে মাইনাস 100। পরে কি আছে, পরে আছে পি মাইনাস 10। তাহলে পি থেকে 10 মাইনাস করার জন্য যেটা আছে এটাই। তাহলে 10 থেকে যদি 5 জায়গা তাহলে 5। এখন আমরা কি করবো, যদি এরকম যদি থাকে তাহলে আমরা আর গুণন করি অর্থাৎ কোনাকুনি গুণ করি। তাহলে এরকম যদি থাকে তাহলে এই যে আমরা কোনাকুনি গুণ করে ফেলি। 5টা যদি আমরা এইভাবে যদি গুণ করি, 5টা যদি আমরা ডি রে গুণ দেই তাহলে হচ্ছে 5d প্লাসে মাইনাসে মাইনাস। 5টা যদি আমরা 100 রে গুণ দেই তাহলে হচ্ছে 500। সমানের জায়গা সমান এই যে মাইনাস 100 তে যদি আমরা প্লাস পি রে গুণ দেই, প্লাসে মাইনাসে মাইনাস আর হচ্ছে 100 পি। মাইনাস 100 দিয়ে যদি আমরা মাইনাস 10 রে গুণ দেই, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আর 100 তে আমরা 10 রে গুণ দিলে এটা হচ্ছে 1000, বুঝছে 1000। এখন আমরা কি করব, আমরা ডি এর মান বার করতাম। যেহেতু আমরা ডি এর মান বার করতাম তাহলে আমরা কি করব, এই যে এখন আমরা কি করব, এই যে আমরা সংখ্যাগুলো একদিকে নিয়ে নিব আর সহগগুলো একদিকে নিয়ে নিব। তাহলে আমরা এই যে 5d টা আমরা রাইখা দেই, আর ওই পাশে এটা আছে মাইনাসে, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে এটা প্লাসের হবে।
তাহলে -100p প্লাস হচ্ছে 1000, আর এটা হচ্ছে মাইনাসের আছে ওইটাই পাশে গেলে হচ্ছে প্লাসের, তাহলে প্লাসের 500। তাহলে এই যে 5d টা যদি আমরা এখানে রাইখা দিই তাহলে এই যে প্লাস 500 প্লাস 1000 আর হচ্ছে প্লাস 500, তাহলে হচ্ছে -100p আর হচ্ছে প্লাস 1000 আর 500 হচ্ছে এই যে 1500। এখন এই যে আমরা তো d টা রেখে দিব, তাহলে d টা যদি আমরা রেখে দেই, d টা মাঝখানে সমান আছে, এখানে সমান দিব না আমরা, d টা যদি আমরা রেখে দেই তাহলে এটা আছে এখানে আছে গুণের আছে, তাহলে এটা ওই পাশে যদি যায় তাহলে এটা ভাগের হয়ে যাবে। তাহলে ফার্স্টটা যদি আমরা যদি 100 এর 5টা যদি আমরা 100 এর যদি ভাগ করি তাহলে হচ্ছে -20p, আর 5টা যদি আমরা 1500 এর ভাগ করি তাহলে হচ্ছে 300। তাহলে এই যে আমরা চাহিদার পরিমাণ আমরা পেয়ে গেলাম। তাহলে d সমান হচ্ছে এই যে একটা সমীকরণ আমরা গঠন করে ফেলছি, তাহলে d সমান হচ্ছে -20p প্লাস হচ্ছে 300। তাহলে সূত্রটা কি ছিল? q ছিল d - d1 আর হচ্ছে d1 - d2। তাহলে আমরা বলছি d দ্বারা কি বোঝায়? d দ্বারা বোঝায় চাহিদা বোঝায়। তাহলে d1 দ্বারা কি বোঝায়? প্রাথমিক চাহিদা বোঝায়। আর d2 দ্বারা কি বোঝায়? পরবর্তী চাহিদা বোঝায়। তাহলে p দ্বারা কি বোঝায়? p দ্বারা দাম বোঝায়। p1 দ্বারা কি বোঝায়? প্রাথমিক দাম বোঝায়। এই যে এইভাবে আসতে পারে, আরেকভাবেও আসে এটা চাহিদা সমীকরণ গঠন। আমরা এটা মুছে দেই, আমরা আরেকটা করি। ওই যে এইভাবে আসে, আরেকবার অলরেডি ওরা সমীকরণ দিয়ে দেয় আমাদেরকে, সমীকরণ সলভ করার কথা বলে দেয়। তাহলে এই যে এইভাবে দেওয়া থাকবো p এই যে p 20 - 1/4q এইভাবে দেওয়া থাকবে। এইভাবে অঙ্কগুলো দেয়া থাকবে, দিয়া বলবে যে চাহিদা সমীকরণ গঠন করো। তাহলে চাহিদা সমীকরণ গঠন করতে হলে এনিহাও আমাকে d টা সামনে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? এই যে p এর জায়গায় p, সমানের জায়গায় সমান, 20 এর জায়গায় 20, আর গুণের সময় সবসময় কি হয়? গুণের সময় সবসময় উপরের দিকে যায়। তাহলে এই যে কিউটা যদি আমি এই যে কিউটা আছে না, কিউ যদি আমি 1 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে কিউ নিচে 4 এর জায়গায় 4। এখন দেখেন একটা আছে ভগ্নাংশ আর একটা আছে পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি করতে হবে? এটা লসাগু করতে হবে। তাহলে 4 আর 20 এর নিচে আছে 1, 4 এর 1 এর লসাগু হচ্ছে 4। তাহলে 4 দিয়ে যদি আমরা 20 এর গুণ দেই তাহলে হচ্ছে 80, আর 4 এর ভাগ করলে 1, আর কিউটা যদি একটা যদি কিউ দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে কিউ। তাহলে এই যে p এর মান হচ্ছে, তাহলে এই যে এটা এখন কিছু করা যাবে না, 4টা আমরা ওই পাশে নিয়ে আসব। 4টা যদি আমরা ওই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে 4p আর হচ্ছে 80 মাইনাস হচ্ছে কিউ। তাহলে আমাকে এনিহাও কি করতে হবে? এনিহাও আমাকে কিউটা সামনে আনতে হবে। তাহলে কিউটা যদি আমরা সামনে নিয়ে আসি, এই যে কিউটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে 4p ছিল প্লাসের, ওইটা যদি সমানের ওই পারে চলে যায় তাহলে ওইটা মাইনাসে চলে আসবে। তাহলে এই যে -4p, এই যে সমীকরণ গঠন। এই যে এইভাবে আসতে পারে। আমরা আরেকটা করি, এই যে আরেকটা দেওয়া আছে হচ্ছে এই যে x প্লাস আর হচ্ছে 3p - 18 = 0। এই যে এটা দেওয়া আছে, এই যে x প্লাস 3p - 18 = 0, এই যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণ দিয়া এই যে একটা কি দেওয়া আছে, রাশির গুলা দেওয়া আছে, দিয়ে বলছে চাহিদা সমীকরণ গঠন করতাম। তাহলে আমরা কিভাবে করব? চাহিদা সমীকরণ যদি আমরা গঠন করি তাহলে আমরা কিভাবে গঠন করব? তাহলে আমরা প্রথমেই আমরা এক্সট্রা রেখে দিব। এই যে আমরা এক্সট্রা রেখে দিলাম, এক্সট্রা যদি আমরা রাখি তাহলে এই যে প্লাস 3p টা ছিল প্লাসের, তাহলে এটা যদি সমানের ওই পারে যায় তাহলে এটা কি হবে? তাহলে এটা মাইনাস হবে। তাহলে এই যে -3p, আর -18 টা ছিল 18 এর আগে ছিল মাইনাস, তাহলে এটা যদি সমানের ওই পারে যায় তাহলে এটা +18 হয়ে যাবে। এখন আমরা কি করব? এখন এখন কি করব আমরা? এই যে এটা অলরেডি একটা সমীকরণ গঠন হয়ে গেছে। তাহলে এই যে একটা সমীকরণ, তাহলে যদি চাহিদার থেকে যদি বলে যে চাহিদা সমীকরণ গঠন করো, তাহলে ওনারা দুই ভাবে দিয়ে দিতে পারে। একটা হচ্ছে আগে যেভাবে আমরা প্রথমটা যেভাবে করছি এইভাবে দিতে পারে, আবার আরেকটা এইভাবে দিতে পারে। তাহলে যেভাবেই দেই চাহিদা সমীকরণ যদি বলে নির্ণয় করতে, তাহলে আমরা এইভাবে, অথবা আগেরটা যেটা বলছি না ওইভাবে যদি বলে তাহলে আমরা ওইভাবে নির্ণয় করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।